গুড মর্নিং। গুড মর্নিং। গুড কালকে মর্নিং যে স্যার। কালকে ক্লাসটা আমাদের এখান থেকে মিস হয়েছে, কারণ কালকে আমাদের একটা ব্যাক এন্ডে ইস্যু ছিল। সেটা আমি এই উইকের মধ্যে করিয়ে দেবো। এটা তোমাদের যদি সুবিধা থাকে, আমি মঙ্গলবার থেকে আপকামিং স্যাটারডে, যেদিনকার তোমরা ফ্রি থাকবে সকালের দিকে, আমাকে একদিন আগে একটু জানিও। তাহলে আমি সেটা সকালের দিকে ক্লাস করিয়ে দেবো, বা যদি রাতে কখনো সুবিধা থাকে, মানে রাতের দিকে করতে পারো, সেটা আমাকে বলো, আমি সেভাবে অ্যাডজাস্ট করে দেবো। আর ঠিক প্রতিটা, আছে স্যার। হ্যাঁ, প্রতিটা ক্লাসে রেকর্ডিং হচ্ছে, যেখানে তোমার যে অ্যাক্সেস দিয়েছি কোর্সে, ওখানে রেকর্ডিংটা আপডেট হয়ে যাবে ক্লাসটা এন্ডের পরে। তো আমরা শুরু করছি একদম এসকিউএল থেকে। আচ্ছা স্টার্টিং এর আগে আমি আগে এসকিউএল এর ডাউনলোড অপশনটা দেখিয়ে দিই। তারা যারা উইন্ডোজ ইউজ করছে তারা ইউজ করবে এসকিউএল ওয়ার্কবেঞ্চ ডাউনলোড করবে। তাহলে এসকিউএল, এই সাইটটা না, ডাউনলোডে, ডাইরেক্ট ডাউনলোডে গিয়ে, এটা তোমার ম্যাকে দেখাচ্ছে বলে এটা উইন্ডোজ করে নেবে। যেটা দেখবে উইন্ডোজ, উইন্ডোজে একটা 42 MB একটা ওয়ার্ক বেঞ্চ হয়, এটা আগে ডাউনলোড করবে। বা তার সাথে আগে পরে করলে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ইনস্টলারটা ডাউনলোড করে নেবে 352 MB। কারণ আমাদের কাছে যে আমি ওয়ার্ক বেঞ্চ যেটা চলছে, ওয়ার্ক বেঞ্চ হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে আমরা কোডটাকে এক্সিকিউট করব। আর আমাদের একটা লাইভ সার্ভার কানেক্টেড লাগে, যেটা আমার হচ্ছে ইন্টারনাল সিস্টেমে থাকবে, যেটা ওটা আউটসাইড কানেক্টেড না। সেটা হচ্ছে আমাদের এসকিউএল সার্ভার। একদম বেসিক থেকে শুরু করছি। তো তোমরা কিছুটা করেওছো, তা আমি বেসিক থেকে একদম শুরু করছি এসকিউএল এ। স্যার, ওয়ার্কবেঞ্চ স্যার ইনস্টল করেছি, তার হুম মধ্যে সার্ভার টার্ভার সবই ইনস্টল করা হয়েছে। হুম ডেটাবেস বলতে একটা ফ্রি ডেটাবেস, সাকিলা ডেটাবেস বলে একটা ডেটাবেস পাওয়া যায়, হুম হুম হুম। ওটাই খালি রয়েছে। আপনাদের কাছে যদি অন্য কোনো ডেটাবেস থাকে সেটা ইম্পোর্ট করে নিতে পারবো, তাহলে সুবিধা হয় আর কি। হ্যাঁ, আমি দিয়ে দেবো, ক্লাসের যখন আপলোড হবে না, তার পাশে পাশে হুম দেখবে হুম। ডেটাবেস দিয়ে দেবো। ওই ডেটাবেস আচ্ছা গুলো আচ্ছা, কি করে ইনস্টল করতে হয় আমি সেটাও দেখিয়ে দেবো আজকে ক্লাসে। ঠিক আছে স্যার। এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। একদম জেনারেল ভাষায়, যদি আমরা কোনো কাউকে কিছু কোয়েরি করি, আমরা অফিসিয়াল কমিউনিকেশন কিভাবে করি? ভায়া মেল। আগেকার দিনে যেটা হতো চিঠিতে হতো, এখন মেলে হয়। বা অন্যান্য যেরকম মাইক্রোসফট টিমস, এগুলো হচ্ছে অফিসিয়াল কমিউনিকেশন। এবার অফিসিয়াল কমিউনিকেশনে কিছু স্ট্রাকচার প্যাটার্ন থাকে, সেখানে আমরা যেভাবে জেনারেল কমিউনিকেশন করি সেভাবে করি না। তাহলে এটা কি হচ্ছে, একটা স্ট্রাকচার ওয়েতে যাচ্ছে, যেটা কিছু প্যারামিটার মেনটেন করছে, কাকে কিভাবে অ্যাড্রেস করবো এবং কি চাইবো। এই কমিউনিকেশনটা যখন আমাদের কোনো ডেটাবেস সার্ভারে যায়, ডেটাবেস বলতে যেখানে আমাদের রেগুলার কোনো না কোনো ডেটা সার্ভ হচ্ছে, হয়তো এডিশন হচ্ছে বা ডিলিশন হচ্ছে, বা নতুন কোনো কিছু টেবিল ক্রিয়েশন হচ্ছে। এক্সাম্পল, আমরা সব থেকে বেশি ইউজ করি এখনকার দিনে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আর ফুড ডেলিভারি যেমন জোম্যাটো, ব্লিঙ্কিট। তো হচ্ছে একজন নতুন ইউজার, সে ব্লিঙ্কিটের অ্যাপ ওপেন করলো, তার ফার্স্ট হোম স্ক্রিনে কি দেখাবে? সাইন ইন বা রেজিস্টার্ড উইথ মোবাইল নাম্বার। সে মোবাইল নাম্বার দিল। যেই মুহূর্তে সে মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করলো, এই অ্যাপের যে সার্ভারের সাথে কানেক্টেড আছে, সেটা এসকিউএল হতে পারে বা এডব্লিউএস সার্ভার হতে পারে, যে কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে ডেটাবেসে কানেক্টেড আছে, সেখানে একটা কোয়ারি রিলিজ হলো। কোয়ারি কি হলো? যে এই যে মোবাইল নাম্বারটা যেটা ইউজার দিয়েছে ফার্স্ট টাইম লগ ইনের জন্য, এটা কি অলরেডি এক্সিস্ট করছে?
এবার হয়তো ইউজারের কাছে অলরেডি এক্সিস্ট ছিল, সে হয়তো ভুলে গেছে, তখন তাই কি দেখাবে, দিস ইজ অলরেডি অ্যাকাউন্ট, আবার নতুন করে পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ডটা রিসেট করো। আর যদি না হয়, তার আরো একটা রিলিজ হলো কি, কোয়ারি, অপোজিট কোয়ারি আমার কাছে বাউন্স ব্যাক হলো, যে ঠিক আছে নাম্বারটা আমাদের কাছে এন্ট্রি হলো, এবার ওটিপি দিয়ে ভেরিফাইড করো। এটা একেবারে টেম্পোরারি এন্ট্রি, কারণ যদি সে না করে কিছুক্ষণ পরে ওই ডেটাটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, আবার সে ট্রাই করলে আবার তার কাছে একই রেজাল্ট আসবে। তাহলে এই যে আমাদের কাছে ইনপুট আউটপুট সিস্টেম চলছে, একে আমরা এসকিউএল ভাষায় বলি কোয়েরি। কোয়েরি একটা সাইকেলিক অপারেশন, মানে আমরা ছোটবেলায় পিং পং বল দেখেছি, একবার একটা বল ড্রপ করলে আবার উপরে উঠবে, আবার নিচে যাবে। টোটাল কোয়েরি সিস্টেমই চলে এইভাবে। এবার এই যে ক্লাস হচ্ছে, তাই আমার আমার কথাবার্তা এগুলো সবকিছু কিছু আমাদের ডেটা বিটস এর মাধ্যমে যাচ্ছে 0 1, তাহলে কোথাও একটা সার্ভারে যাচ্ছে, তারপরে সেটা ব্রডকাস্টিং হচ্ছে, যত ইউজার আমার লাইভ এখন দেখছে, সেটা আবার কোথাও এখানে আমার রেকর্ডিং হচ্ছে, আমার কোনো আইপির মাধ্যমে সেটাকে বিভিন্ন জায়গায় গেটওয়েতে যাচ্ছে। অল আর কানেক্টেড লাইক এ সার্ভার, লাইক এ নেটওয়ার্কিং। এবার এসকিউএল এর ক্ষেত্রে আমরা ইউজ করছি মাই এসকিউএল। মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে কিছু এসকিউএল এ, উইন্ডোজে যারা এসকিউএল ইউজ করবে তাদের দেখবে এখানে একটা প্রি ডিফাইন্ড স্কিমা দিয়ে দেয়। স্কিমা বলতে কি, স্কিমা হলো একটা পেজ, স্ট্রাকচার অফ ডেটাবেস। হ্যাঁ, স্ট্রাকচার অফ ডেটাবেস। ধরছি আমার কাছে একটা টেবিল আছে, টেবিলটাকে পেপার হিসেবে ইউজ করছি। ধর টেবিলের মধ্যে কি আছে, স্টুডেন্টের নাম আর স্টুডেন্টের মার্কস। হচ্ছে আমাদের একটা স্কুল, পুরো যেটা আমাদের ম্যানুয়াল ইনপুট আছে যেগুলো, সেগুলোকে একটা পুরো ওয়েব সার্ভারে আপলোড করবে। তারা একটা স্কিমা তৈরি করছে কি, এই যে টেবিল আছে, এই টেবিলের স্টুডেন্ট আরো একটা টেবিলের স্টুডেন্ট হতে পারে, সেখানেও স্টুডেন্ট, কিন্তু সেখানে স্টুডেন্টের সাথে অ্যাডিশনাল কি আছে, অ্যাডিশনাল আছে গ্রেড, তার সাবজেক্ট। আবার এই মার্কস এর সাথে আরো একটা টেবিল তারা বানিয়েছে, যেটা হচ্ছে পাস আর ফেলের একটা লজিক, যে মার্কস যত থাকবে সেই অনুযায়ী পাস ফেল আমরা ডিফাইন করব। তাহলে এই যে কানেক্টেড হচ্ছে প্রত্যেকটা টেবিলের সাথে, তার টোটাল পার্টটাকে আমরা বলবো হচ্ছে স্কিমা, যেটা তুমি বললে স্ট্রাকচার অফ ডেটাবেস একদম। এবার ডেটাবেসের ক্ষেত্রে আমাদের কাছে যদি কোনো ফাইল থাকে, ধরলাম আমাদের কাছে এসকিউএল কোনো ফাইল দিয়েছে, তো যে আমরা কাজ করছি, কাজের কিরকম ভাবে আমাদের কাজ হয় ইউজুয়ালি ইন জেনারেল, যে আমাদের কাছে কোনো এসকিউএল ফাইল কেউ শেয়ার করেছে, ধরলাম একজন পার্সনই শেয়ার করেছে, সে কি করছে, বলছে আমাকে এসকিউএল ফাইলটাকে এইভাবে থেকে ডেটাটাকে রিট্রিভ করতে হবে এবং আমাকে একটা ড্যাশবোর্ড বানাতে হবে, বা সে হয়তো সাইটে আপলোড করবে কোথাও। আমরা যদি ডাইরেক্ট কোনো এসকিউএল কে ওপেন করে ফেলি কোনো ফাইলকে, তাহলে কখনোই এসকিউএল আমার কাছে এডিট বা কোয়েরি অপশনটা দেবে না। কেন দেবে না? কারণ এসকিউএল এর ফাইলটা কানেক্টেড হয় না। যতক্ষণ আমি ওয়ার্কবেঞ্চ কানেকশন না করছি, তার মানে ইউজার এর লগ ইন হচ্ছে না। আমি একদম ওয়ার্কবেঞ্চ অফ করে দিচ্ছি, নতুন ওপেন করলাম। এই যে মাই এসকিউএল কানেকশন, এটা হচ্ছে আমার স্ট্যাটিক কানেকশন, এটা আমার কোনো আউটসাইড সার্ভারে না, লোকাল হোস্টে কানেকশন আছে। যদি কানেকশনটা না করে আমি ডাইরেক্ট কোনো ফাইলকে ওপেন করে দিই, ফাইলে আমার কানেকশন যেহেতু কমপ্লিট হচ্ছে না, সেই জন্য আমার কোনো ফাইলও এখানে আর রিট্রিভ করবে না। তাহলে কখনো এসকিউএল কে কানেকশন করতে গেলে বা কোনো ফাইলকে রিড করতে গেলে অবশ্যই আগে মাই এসকিউএল কে লগ ইন করে নিতে হবে ওয়ার্কবেঞ্চে। এই হলো মোটা মোটা জিনিস, একদম বেসিক থেকে। আমি এখানে একটা ইনভেন্টরি ফাইল আমি আপলোড করব। ইনভেন্টরি ফাইলটা
ডবল ক্লিক করার পরে, ওয়ার্ক বেঞ্চে ডবল ক্লিক করার পরে এখানে ফাইলটা যখন দেখাবে, ফাইলটাকে শুধু আমার স্টার্টিং এ রিড অপশনে ক্লিক করতে হবে, বা রাইট অপশন বা এক্সিকিউট যাকে আমরা বলি, এক্সিকিউটে ক্লিক করলে পুরো ফাইলটা আমার এখানে এসকিউএল এ একটা শ্যাডো কপি তৈরি হয়। তো হচ্ছে আমার কাছে একটা এসকিউএল ফাইল থার্ড পার্টি কারোর থেকে এসেছে বা ডাউনলোড করেছি, যে হ্যাভি হোক, যখন আমি এক্সিকিউট করলাম ফাইলটাকে, ফার্স্ট রান করলাম, আমার যে ইন্টারনাল ডেটাবেস আছে ডিবিওতে, ওই ফাইলের একটা কপি অলরেডি ইনস্টলড হয়ে যায়। কেন তৈরি হয় এটা? এক তো আমরা যে কাজ করছি সেটা অফলাইন, যদি এসকিউএল এই ফরম্যাটে কাজ না করতো, ও অল টাইম লাইভে কাজ করতো, আমাদের সিস্টেমে হার্ড ডিস্কে যে পাথে ফাইলটা আছে প্রতিবার কানেক্ট করছে এবং সেটাকে রিড এন্ড রাইট করছে, এতে হয় কি, রেন্ডার টাইম অনেক আপ হয়ে যায়। ধরছি আমার কাছে একটা সেলস ড্যাশবোর্ড আছে কি শপিফাই এর, আজকাল অনেক ডি2সি ব্র্যান্ড আছে তারা শপিফাই ইউজ করে, শপিফাই থেকে এপিআই থেকে এসকিউএল এ নিচ্ছে কি কত আমার পার ডে ভিজিট হচ্ছে, কতগুলো সেল হচ্ছে, কতগুলো রিজেকশন হচ্ছে, তার সাথে কি আছে পেমেন্ট গেটওয়ে এপিআই কানেক্ট আছে, সব কি আমার কোনো একটা এসকিউএল এ পড়ছে, এবং সেখান থেকে আমি আবার করছে কি এক্সেল বা পাওয়ার বিআই বা যে অন্য যে টুলই যা ইউজ করি সেখানে কানেক্টেড আছে। এই হলো লাইভ কানেকশন। এতে কিছুক্ষণ আমাদের বাফার টাইম থাকে, আমরা প্রত্যেকে সেট করে রাখি, হয়তো 2 মিনিট পর পর আপডেট হবে, কারো হয়তো 5 মিনিট পর আপডেট হবে। সেম জিনিসটা যে আমাদের যদি হার্ড ডিস্কে থাকে, আর আমরা যদি ওইটাকে কখনোই কপি না হয়ে ডাইরেক্ট সবসময় অ্যাক্সেস করতে থাকি, যত ফাইল বড় হবে, মানে যত এসকিউএল আমার লেন্দি হতে থাকবে, যত স্কিমা কানেক্ট হবে, তার কার্ডিনালিটি আসবে, তত আমার এই টাইমটা লেন্দি হতে হতে যাবে। এই জন্য এসকিউএল করে কি সমস্ত ফাইলকে নিজস্ব ডিবিওতে, মানে ডেটাবেসে স্কিমার মধ্যে কপি করে রাখে। এইটাই হচ্ছে, এই যে আমাদের কাছে স্কিমা, এর মধ্যে অলরেডি ইনপুট থাকে। এবার আমরা আহ, ইনভেন্টরি টেবিল, যেটা আমি আপলোডও করে দেবো, ইনভেন্টরি টেবিলে প্রথমে যাচ্ছি। ইউজুয়ালি এসকিউএল করার সবচেয়ে সেফ উপায় হচ্ছে, কোনো যদি পার্টিকুলার কোনো এসকিউএল এ কাজ করি স্কিমাতে, তাহলে সেটাকে আমি ডিফল্ট করে নেব। কেন ডিফল্ট করে নেব? হয়তো আমার কাছে আজকে 200টা স্কিমাতে কাজ করছে, ডেভেলপার কাজ করতে করতে হয় কি কোনো স্কিমাতে সে ওভারল্যাপ করে গেল, রিড অ্যান্ড রাইট হয়ে গেল। এই প্রবলেমটা বা এই এররটাকে না হওয়ার জন্য, অকারেন্সটা যাতে না হয়, আমরা করব কি, যখন প্রথম প্রথম কাজ করব, যদি এক্সপার্ট তাদের তো দরকারই নেই, তাহলে আমরা ডিফল্ট স্কিমাতে যাব। এবার এই যে পার্টিকুলার টেবিলস আছে আমার কাছে, কি কি টেবিল আছে, একটা হচ্ছে পেমেন্ট মেথড, একটা হচ্ছে প্রোডাক্টস। এই টেবিলগুলোকে যদি আমার দেখতে হয়, তাহলে এর ফাংশন হচ্ছে সিলেক্ট ফ্রম, আমি দিলাম প্রোডাক্টস, সিলেক্ট ফ্রম প্রোডাক্টস, বা যে কোনো আমার কাছে যে টেবিলে থাক, এই ফাংশনটার একটাই কাজ হচ্ছে টোটাল টেবিলটাকে শোকেসিং করা। যতটা টেবিল আছে আমার কাছে শোকেস হলো। এই যে স্টার, এই স্টারের কথা হচ্ছে স্টার্টিং এন্ড এন্ডিং এর কোনো কিছু লিমিটেশন নেই। পরে যখন আমরা ক্লাস আরো এগাতে শুরু করব, তখন আমরা দেখবো যে কোনো পার্টিকুলার টেবিলকে সিলেক্ট করছি, তার আহ, নাম আলাদা চেঞ্জ করছি অ্যাজ ফাংশন দিয়ে। তাহলে এই যে স্টার ইউজ করছি এখানে, তার একটাই কাজ হচ্ছে টোটাল যে স্টেটমেন্ট রেজাল্টটাকে রিট্রিভ করা পার্টিকুলার কোনো টেবিলসে। যদি এটা আমি পেমেন্ট মেথড করি, পেমেন্ট মেথডে আমার ওখানে নাল ছিল, নালই আসবে, যেহেতু প্রোডাক্টস টেবিলটা আমার ইনপুট আছে প্রোডাক্টসে, আমার পুরোপুরি প্রোডাক্টটাই শো করবে। পেমেন্ট মেথডে এখানে ব্ল্যাঙ্ক আছে এখন টেবিলটা। আচ্ছা আচ্ছা। যদি আমি লিখতে না পারি, ধরছি আমি, আমার কাছে এত সময় নেই লেখার,
তাহলে আমি করব কি, তার রাইট হ্যান্ডে গিয়ে এখানে একটা অপশন থাকে টেবিল, এখানে দেখতে একটু অসুবিধা হবে কারণ এটা জুম হয় না। এইটাতে জাস্ট ক্লিক করলে ও করবে কি ডাইরেক্ট টেবিলটাকে রান করাবে এক্স শোকেস করার জন্য। তাহলে আমাকে ডাইরেক্ট লিখতে হচ্ছে না, এটা হচ্ছে শর্টকাট মেথড। তাহলে এক্স এসকিউএল এর একটাই ফার্স্ট হচ্ছে, যেটা হচ্ছে সিলেক্ট ফর্ম। কিন্তু সিলেক্ট ফর্ম দিয়ে তো আমার পুরো কাজ হবে না, এটা তো শুধু দেখার জন্য। সবার আগে আমাকে জানতে হবে এসকিউএল এর সিনটেক্স। সিনটেক্সেরও আগে একটা জিনিস, সেটা হচ্ছে কমেন্ট। ধরো একটা টিমে কাজ হচ্ছে, একই টেবিলে একই স্কিমাতে 10 জন একসাথে কাজ করছে। এবার সে কাজ করে সে চলে গেল, তার শিফট শেষ হয়ে গেলে পরের শিফটের লোক আসলো, সে সেই স্কিমা ওপেন করেছে, সেই সিস্টেমে ওপেন করেছে। ওপেন করার পর সে দেখছে যে এই যে কোয়েরিটাও লিখেছে, এটা কেন লিখেছে। এই কেন প্রশ্নটা আমাদের কাছে আসতেই পারে, যে কেন লিখেছে, বা আমি বা কেন লিখেছিলাম আজ থেকে 3 দিন 4 দিন আগে, আমার কাছে সেটা আসতেই পারে। তো সেই জিনিসটাকে সলভ করার জন্য এসকিউএল এ আছে যে কমেন্টিং করা। কমেন্টিং মানে যেই কাজটা আমি করব, অ্যাজ এ প্রপার ডেভেলপার যখন কোনো কাজ করে এসকিউএল এ, সে প্রত্যেকটা জিনিসে কমেন্ট লেখে। যেরকম আমরা কমার্স স্টুডেন্টরা জানি ন্যারেশন লেখা, সেরকম কমেন্টিং লিখতে গেলে এসকিউএল লিখতে ডবল ড্যাশ স্পেস। যেই আমি কমেন্টিং স্টার্ট করলাম, এর কালারিং চেঞ্জ হয়ে যায়। আমি লিখে রাখলাম টু রিট্রিভ অল দা টেবিল ডেটা, এগেন দুটো ড্যাশ। এই যে কমেন্ট করলাম, এটা কিন্তু এই ফাংশনটাকে কখনো ওভারল্যাপ করবে না। কিন্তু যদি আমি কমেন্ট না লিখে শুধু লিখে রাখতাম, তাহলে এরর এই যে হচ্ছে। প্রবলেম এখানে শুরু হয়েছে, এরর আসছে কারণ এটাকে তখন এসকিউএল ধরছে কোনো ফাংশন আমি লিখতে শুরু করেছি। এর নিচে আমার এরর আসছে কি, the retrieve all the table error code 1064 have an error in SQL syntax। এই সিনট্যাক্সের এররটার কারণই হচ্ছে আমি যে কমেন্ট লিখেছি তাকে আমি ডিফাইন করিনি। আমাকে ডিফাইন করতে হবে, কারণ আমার আগের সিনট্যাক্স পরের সিনট্যাক্সে যেন এর ওভারল্যাপিং না শুরু হয়ে যায়। কোনো কোয়েরি থাকলে বলো, তারপর বাকি পরে তুমি শুরু করছি। স্যার ওই ডিবিও তে যেটা বলছিলেন না যে হুম টেম্পোরারি ভাবে নিয়ে আসবে, তো আমি তাহলে কোনো টেবিল অফলাইন যখন যে কেউ কাজ করবে, হুম। সে যত বড় টেবিল হোক না কেন প্রাইমারি একটা কপি ডিবিও তে রাখবে, সেখানে অপারেশন করবে, তারপরে হার্ড ডিস্কে গিয়ে সেভ হবে। তোমার হার্ড ডিস্কে সেভ তখনই হবে, হুম। কিছুক্ষণ বাফার নেয়। কারণ হ্যাঁ। ডিবিওতে কেন রাখে, ধরো তুমি এখানে থার্ড পার্টি এক্সটার্নাল হার্ড ডিস্কে কাজ করছো, বা অন্যান্য গুগল ড্রাইভে হুম। এখন অনেকে কাজ করে। এবার হুম। গুগল ড্রাইভ কি ফিচার্সে কাজ করে, গুগল ড্রাইভ প্রতি 20 সেকেন্ড পরে আপলোডটা করে। মানে তুমি এখন যেটা কাজ আচ্ছা। করলে, এই দেখো এখানে হুম। যে আমি দেখাচ্ছি আমার ড্রাইভটা, এই যে ফাইলটা চলছে না আজকের, হুম। আজকে হুম। 12 তারিখ হচ্ছে 9/2, মানে এই ক্লাসটা যে লাইভ চলছে, রেকর্ডিং হচ্ছে। হুম। রেকর্ডিং কিসে হচ্ছে, ওবিএস এ হচ্ছে এখানে। হুম। প্রতিটা হুম। রেকর্ডিং যতক্ষণ হলো, ধরো আমার হুম। 10 মিনিট রেকর্ডিং হচ্ছে, ও কিন্তু ইনস্ট্যান্ট আপলোড করছে, মানে প্রতিটা কপি আপলোড হচ্ছে এখানে। কিন্তু হুম। ফাইলটা কিন্তু লাস্টে গিয়ে একটাই ভিডিও ফরম্যাট হবে, মপ ফাইল তৈরি হবে। হুম। কিন্তু ও কি হুম। করছে, প্রতি 20 সেকেন্ডের ফাইল আপলোড করতেই থাকছে, সিঙ্কড লেখা আছে। এই জন্য আচ্ছা। ও করে কি হুম। ডিবিওতে রাখে, কারণ হুম। অন্যান্য সার্ভারে 20 সেকেন্ড 15 সেকেন্ড এটা ল্যাগে কাজ করে বলে, বাফার রাখে বলে, ওটা হুম। 15 সেকেন্ড পরে বাকিটুকু আপডেট করে, আবার কিছুক্ষণ দাঁড়ালে আবার 15 সেকেন্ড পরে বাকিটা আপডেট করলে, এই করতে হুম। করতে যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝলাম। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর এখানে স্যার ওই যেমন ইউজ ডেটাবেস না করেও আমি ডিরেক্টলি লিখতে পারি সিলেক্ট স্টার ফ্রম ডেটাবেস ডট টেবিল, হ্যাঁ, তাই তো? সেভাবে করতে পারো। ইউজের কেসটা তো আমরা আসবো, যখন এটা তো আচ্ছা। একদম জেনারেল ফাইল নেওয়া হয়েছে। ইউজের কেসে হুম। আমি আসবো, যে কিভাবে ইউজ আচ্ছা। ফাইল করতে হয়। এটা একদম ঠিক স্টার্টিং আছে, বলে আমি এভাবে দেখাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে।
এবার আমরা যখন কোনো কিছুকে রিট্রিভ করলাম, রিট্রিভেরও আমার কিছু অপশন আসতে পারে। অপশন কি? ধরছি আমি ফেসবুক অ্যাড চালাচ্ছি, অ্যাডে 5টা অ্যাড চলছে আমার কাছে, 5টা অ্যাড চলছে এবং 5টা অ্যাডের থেকে আমি ফাইনাল একটা সিএসভি ফাইল নিয়েছি। সিএসভি ফাইলটা আবার এসকিউএল এ আপলোড করেছি। আপলোড করে ওই অ্যাড গুলোর 3টে ক্রাইটেরিয়াতে, 5টা ক্রাইটেরিয়াতে অ্যাড চলছিল। একটা কি? একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ, একটা হচ্ছে এনগেজমেন্ট। এবার আমি করলাম কি, সব ফাইল একসাথে গ্যাদার করেছে। আমাকে কেউ বলল শুধু এনগেজমেন্টের যে ডেটাটা, সেই ডেটাটা আমার লাগবে। তাহলে কোনো কিছুকে যদি আমাকে পার্টিকুলার কেউ কিছু বলে দেয়, তার মানে আমার কাছে হোয়ার ক্লজের কথাও বলছে। হোয়ার মানে যেরকম আমরা এক্সেল এর ক্ষেত্রে লুকআপ ফাংশন ইউজ করি, লুকআপ বলতে এই যে পার্টিকুলার নাম্বার, নাম, এই লোকটার ডেটা আমার লাগবে। সেরকমই আমাকে হোয়ারে বলছে কি, এনগেজমেন্টে যতগুলো অ্যাড চলেছিল তার রেসপন্সটা দাও, কিন্তু তার মধ্যে পুরো টেবিলে এনগেজমেন্টও আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, ভিডিও রিলের অ্যাড চলছে, সব অ্যাড একসাথে চলছে। তাহলে যখনই আমার কাছে কিছুর কাছে পার্টিকুলার বলে দেবে, তখন আমি ইউজ করবো কি, সেম প্রোডাক্টস, সরি, হোয়ার আমার কাছে এখানে কি আছে, আমি নিলাম কোয়ান্টিটি অফ স্টক। কোয়ান্টিটি অফ স্টক equals to 67। যে 67 দিলাম, সঙ্গে সঙ্গে আমার এই যে টোটাল প্রোডাক্টস এর মধ্যে ফিল্টার হলো আমার 67। তাহলে এটাকে আমি দুভাবে ডিফাইন করতে পারি। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বা ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে হোয়ার ক্লজ কি কি ক্ষেত্রে ইউজ হয়, হোয়ার ক্লজ ইউজ হয় হচ্ছে লুকআপের ক্ষেত্রে ইউজ হয়, এবং সবচেয়ে বেশি ইউজ হয় ফিল্টার করার জন্য। এবার আমাদের লেখার মধ্যে আমি কি করেছি, একবার শর্ট ফর্মে লিখছি আর নর্মাল লিখছি, একবার ক্যাপসে লিখছি। এখানে আমি দু রকম I'm afraid I বিহেভিয়ার, couldn't find anything about that. এখানে ক্যাপসে লিখছি, এখানে শর্টে লিখছি। কিন্তু আমার কাছে এই কোয়ান্টিটি অফ স্টক আছে স্মল কেসে। তাহলে এর থেকে আমি কি শিখতে পারছি, এসকিউএল ইজ নট কেস সেন্সিটিভ, এসকিউএল কেস সেন্সিটিভ না। কেস সেন্সিটিভ যারা, কেস সেন্সিটিভ বলতে ধরো কেউ লিখেছে কে বড় হাতে শর্টে কলকাতা, আবার কেউ লিখেছে এখানে ক্যাপসে হচ্ছে কে শুরু হচ্ছে, এখানে সবই স্মল কেসে। যদি এটা কেস সেন্সিটিভ হতো, এই ভ্যালু আর এই ভ্যালুটা ম্যাচ করতে গিয়ে দেখা যেত ফলস। প্রথমে এইটাই হচ্ছে প্রবলেম, যে কে বড় হাত, এখানে কে শর্ট। যেহেতু এটা কেস সেন্সিটিভ না, কলকাতা যেভাবেই ও লিখুক, সে শর্টে লিখুক, ক্যাপসে লিখুক, স্মলে লিখুক, ইটালিকে লিখুক, সব হচ্ছে ওর কাছে ট্রু ভ্যালু। আর এসকিউএল কাজ করে নট কেস সেন্সিটিভ। আমি যেভাবেই লিখি ও সেভাবেই বুঝবে, ওর কাছে কোনো পার্টিকুলারলি যেভাবে আছে ওর কাছে পূর্ণ সেভাবেই লিখতে হবে, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। এবার এই যে আমি লেখাটার মধ্যে
আমি এখানে কি ইউজ করলাম, একটা ব্রাশের ইউজ করলাম। এই ব্রাশটা কি, এটা কি পরিষ্কার করা ব্রাশ? না। ফরম্যাটার। হ্যাঁ, একে বলা হয় ইন্ডেন্টেশন করা। পাইথন যারা করেছো তারা জানে ইন্ডেন্টেশনের গুরুত্বটা কত। এই ইন্ডেন্টেশনটা হচ্ছে, আমরা জেনারেল একজন ইউজার কি লিখবে, বা জেনারেল পাবলিক যখন কাজও করবে তখন সে পরপরই লিখতে থাকবে, কিন্তু যখন সে কোনো জায়গায় প্রেজেন্ট করবে, সে যদি এটা লাইন অর্ডারে লিখতে শুরু করে, তাকে কি করতে হবে, কি যে আরেকজন দেখছে সে তাকে স্ক্রল করতে হবে লেফট রাইটে। এই জন্য আমরা ইউজ করি ফরম্যাটিং। এইটা আগে যখন পুরনো এসকিউএল ছিল অনেক, মানে 2002 সালে, তখন আমাদেরকে ম্যানুয়ালি লিখতে হতো ফরম্যাট করে করে। এখন আমাদের কিচ্ছু করতে হয় না, আমরা আমাদের মতো লিখবো, লাস্টে গিয়ে ফরম্যাটে ক্লিক করবো, প্রপার ফরম্যাটে আমার ডেটা চলে আসবে। এই হলো আমাদের হোয়ার ক্লজের বেসিক। এবার আমরা শিখবো অপারেটর, কারণ আমাদের এরপরে লাগবে অপারেটরের কাজ। অপারেটর কি? এখানে অপারেটর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়ালস টু। এগুলো হচ্ছে আমার কাছে বেসিক অপারেটর। আমি ডবল কোট ইউজ করি। এই অপারেটরের কাজ কি, আমাদের একটা লজিককে ক্রিয়েট করা। যারা ফিল্টার করছি, একটা এক্সেল ফাইল ওপেন করে নি, আর রিলেট করে পড়তে সুবিধা হবে। আমার এখানে ভ্যালু, এই যে কোয়ান্টিটি আছে, এখানে আমি করছি তো ম্যাকে, আবার এখানে এই সমস্যাটা আসবে। ধরো আমি তোমাকে অ্যাসেন্ডিংই দেখাচ্ছি, এখানে ওইভাবে ফিল্টার একবার হয়েছে। গ্রেটার দেন আমি লিখলাম 5, তাহলে গ্রেটার দেন যত 5 এর পরে যা আছে, 6 হোক, 8 হোক, হোয়াট এভার, 5.5 হোক, সমস্ত কিছু আমার কাছে ফিল্টার্ড হয়ে গেল। সেম জিনিসটা যদি আমরা হোয়ার ক্লজে ইউজ করতে হয়, তাহলে আমাকে ইউজ করতে হবে এইভাবে। সেম আমি এইভাবে একটা কপি করব, কি গ্রেটার দেন 40, তাহলে গ্রেটার দেন যত 40 উপরে যা আছে, আমার কাছে রেজাল্টটা ফিল্টার্ড হয়ে গেল। তাহলে হোয়ার ক্লজটা তো আমরা শিখেছিলাম জাস্ট একটা জেনারেল ফিল্টার করার জন্য, এর সাথে আমরা যে অপারেটর ইউজ করব, এতে আরো ফিল্টার্ড হবে। এরপরে আমাদের আছে নট ইকুয়ালস টু ফিল্টার। আমরা যদি এখানে ইউজ করি নট ইকুয়ালস টু, মানে হচ্ছে লেস দেন গ্রেটার দেন একসাথে, তাহলে 40 এর মধ্যে যেগুলো আছে, মানে 40 যদি এর মধ্যে কোথাও থাকে, সেইগুলো বাদ দিয়ে বাকি সব এসেছে। 38 এসেছে কারণ এটা লেস দেন 40। তাহলে এই যে অপারেটরটা গ্রেটার দেন এন্ড ইকুয়াল, লেস দেন একসাথে ইউজ করাকে বলা হয় নট ইকুয়ালস টু। নো। এর সাথেও কিছু কিছু আছে যেগুলোকে আমরা বলা হয় যে নন নিউমেরিক অপারেটর, যেমন হচ্ছে বিটুইন, লাইক এবং ইন। এগুলো আমরা যখন আরো কিছুটা হয়ে যাবে, অর্ডার বাই হয়ে যাবে, তখন আমরা ইউজ করব। তো এখন আমরা যেগুলো যে সিম্বলিক অপারেটর, এরপর আমরা ইউজ করব নন নিউমেরিক অপারেটর, যেমন লাইক, বিটুইন আর ইন ফাংশন। এতটা বুঝতে পারছো? আমার কোনো জায়গায় মানে আরো ক্ল্যারিটি দরকার সে বলো। বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে না এখন।
এবার এক্সেলে গিয়ে আমরা এই মুহূর্তে কি করলাম, ফার্স্টে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। যদি আমার কাছে এইভাবে কোশ্চেন আসে, যেটা জেনারেলি ইন্টারভিউতে আসে, যে সিচুয়েশন বেসড কোশ্চেন, যে এক্সেলে যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে হয় তাহলে কি ইউজ করবে, অর্থাৎ ফিল্টার। সেম জিনিসটাই এসকিউএল এ করতে গেলে কি ইউজ করবে। যদি আমাকে অর্ডার। এসকিউএল এ কখনো ইউজ করতে হয় তখন আমি ইউজ করব অর্ডার বাই। অর্ডার বাই সেম ভাবে ধরলাম ফ্রম প্রোডাক্টস, অর্ডার বাই ইউনিট প্রাইস। তাহলে শর্ট ফর্মে যেটা আবার শুরু হয়েছে একদম শর্ট, মানে 0.74 থেকে, মানে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং অর্ডার আমার কাছে শো করছে। কিন্তু যদি আমাকে এখানে ডিফাইন করতে বলে যে না, আমাকে ডিসেন্ডিং ই দেখাতে হবে বা অ্যাসেন্ডিং দেখাতে হবে, তাহলে আমাকে ইউজ করতে হবে ডিসেন্ডিং এর জন্য ডিএসসি। আর যদি অ্যাসেন্ডিং বলে, এসসি ছিল না, এসসি হয়, এএসসি। এএসসি, হ্যাঁ। এসসি। জেনারেলি আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সবসময় ফিল্টার হয়। আমরা সেই জন্য, যদি আমাদেরকে অ্যাসেন্ডিং এ হয় তাহলে তো আমাদের কোনো দরকারই নেই। আর আমাদের কাছে যদি ডিসেন্ডিং এ করতে বলে কিছু, তাহলে আমাদের ডিসেন্ডিং অর্ডারের জন্য ডিএসসি ইউজ করতে হবে। কিন্তু যদি আমাদের কাছে আরো একটু কমপ্লেক্স করে দিল, যে না আমাকে দুটো কন্ডিশন দিচ্ছে, আমাকে একটা দেখাতে হবে অ্যাসেন্ডিং এ, আরটা দেখাতে হবে ডিসেন্ডিং এ। কিরকম? ইউনিট প্রাইস হবে ডিসেন্ডিং এ, কিন্তু কোয়ান্টিটি অফ স্টক হবে অ্যাসেন্ডিং এ। তাহলে কোয়ান্টিটি স্টক, এখানে কি দেখছি, কোয়ান্টিটি অফ স্টক আমার কাছে ইউনিট প্রাইস, যেহেতু ডিসেন্ডিং হাইয়েস্ট থেকে শুরু হয়েছে, তার সাথে কোয়ান্টিটি অফ স্টকটাকে ম্যাচ করানোর জন্য এখানে অ্যাসেন্ডিং এসেছে, কিন্তু ম্যাচ হয়নি কারণ ও ফার্স্ট প্রায়োরিটিতে, আমি যেহেতু এটা লিখেছিলাম এতটা, ও ফার্স্ট প্রায়োরিটিতে আমাকে ইউনিট প্রাইস নিয়েছে ডিসেন্ডিং এ, তার এগেনস্টে একটা কোয়ান্টিটি অফ স্টক গেছে। তাহলে যদি আমাকে কন্ডিশনাল দেয় এভাবে, ইউজুয়ালি ইউনিটের ক্ষেত্রে ভ্যালুর ক্ষেত্রে এরকম কন্ডিশন দেয় না, একটা ভ্যালু দেয়, একটা হয়তো নাম দিচ্ছে, কান্ট্রি দিচ্ছে, জোন রিজিয়ন দিচ্ছে, সেক্ষেত্রে দেয়। যদি দিয়ে থাকে আমার কাছে, তাহলে আমি এইভাবে মাল্টিপল কন্ডিশন বোথ ইএসসি or ডিএসসি এইভাবে ইউজ করব। স্যার, উপরের কোয়ালিটিতে যদি হোয়ার ইউজ করতে হয় তাহলে হোয়ারটা কি কোথায় ইউজ করবো? ফ্রম প্রোডাক্টস এর পরে? প্রোডাক্টস এর পরে হোয়ার আগে ইউজ করবে। আচ্ছা, আচ্ছা। হোয়ার প্রোডাক্ট আইডি, এখানে তো হবে না কারণ আমি একটা দুটো কন্ডিশন দিয়ে ফেলছি, তা আমি দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। দেখো প্রোডাক্ট আইডি 2, তারপরে অর্ডার অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি 2 দিলাম। এটা হচ্ছে আমার হুম, কাছে ফিল্টার হলো ফার্স্ট ফিল্টার। সেকেন্ড ফিল্টার কি, এই দুটো আমার তখন কাজ করছে, এই যে ডিএসসি এসএসসি এর কিন্তু তখন আর কোনো ভ্যালু নেই। কেন ভ্যালু নেই? অলরেডি তো আমি প্রোডাক্ট আইডি 2 কে সিলেক্টই করেছি, বার এর করে দিয়েছি। মাঝখানে কার সাথে আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবে। হুম, কিন্তু হুম, আমাকে হুম। যদি হোয়ার ইউজ করতে হয়, অলওয়েজ ইউজ করবো হোয়ার দেন অর্ডার বাই। আচ্ছা, আচ্ছা। এবার যদি আমাকে মাল্টিপল অফ হোয়ার ইউজ করতে হয় কোথাও গিয়ে, যাকে আমরা অ্যান্ড অর লজিক বলি, অ্যান্ড আর অর লজিক। অ্যান্ড কথা অর্থ হচ্ছে যেখানে আমার কাছে দুই মিনিমাম দুটো কন্ডিশন আছে,
এবং বোথ কন্ডিশন শুড বি ট্রু। এটা আমার কাছে অ্যান্ড এর ফাংশন। অর এর ফাংশন কি? এখানে মিনিমাম দুটো থাকবে, নয়তো কন্ডিশন তৈরি হবে না। এখানে হচ্ছে ইদার আর অর এর ফাংশন। ইদার এটাও ঠিক হতে পারে অথবা এটা, যে কোনো একটা হলেই, পজিটিভ হলেই আমার রেজাল্ট শো করবে। এর হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে যতগুলো থাকবে, এক দুটো থাকুক, তিনটে থাকুক, চারটে, অল শুড বি ট্রু। আর এখানে যে কোনো একটা সিঙ্গেল ওয়ানও যদি ট্রু হয় তাহলে আমার রেজাল্ট আসবে। তাহলে সেই জিনিসটা যদি আমাকে ইউজ করতে হয়, তাহলে আমরা ইউজ করবো কার সাথে? করবো হোয়ার এর সাথে। সেই জন্য আমি ফার্স্টে হোয়ার করাচ্ছি, কারণ হোয়ার কানেক্ট হয় অর্ডার বাই এর সাথে, দেন আমরা অ্যান্ড আসবো, অর আসবো, এভাবে পরপর যাব। তা আমরা কি করছিলাম? প্রোডাক্ট আইডি নিচ্ছি, প্রোডাক্ট আইডির মধ্যে দুটো ফাংশন নিচ্ছি, এক টু অ্যান্ড প্রোডাক্ট আইডি 5। না, আমার একটা ভুল আছে এখানে, এটাতে কোয়ান্টিটি অফ স্টক নেই। স্টক এটার সাথে এটা কোয়ান্টিটি অফ স্টক 48 আছে। এই টেবিলের সাথে মিশলে হবে না। প্রোডাক্ট আইডি যদি আমি 2 নিই, অ্যান্ড আমি প্রথমে যেটা নিচ্ছিলাম ইকুয়াস টু দিয়ে, কিন্তু ইকুয়াস টু দিয়ে ও কখনো রেজাল্ট শো করতে পারছে না, কারণ ওর কাছে আমি ফার্স্ট কন্ডিশন দিয়েছি প্রোডাক্ট আইডি 2। তাহলে প্রোডাক্ট আইডি 2 সাথে সাথে আমার রেজাল্ট হচ্ছে 49। সেখানে যদি আমি অন্য কন্ডিশন দিই, ও প্রথম কন্ডিশনটাকে তো আগে প্রায়োরিটাইজ দেবে, ওকে ফার্স্ট কন্ডিশন প্রায়োরিটাইজ দিচ্ছে 2 বের করার সাথে সাথে। পরের যে আমি এখানে দিচ্ছি যে কোয়ান্টিটি অফ স্টক ইকুয়ালস টু সাথে ম্যাচ করতে পারছে না, কারণ এখানে ওর কোয়ান্টিটি আর এখানে কোয়ান্টিটি সেম নেই। এবার দিকে যদি 49 দিয়ে থাকে, একদম যেটা সেকেন্ড রোতে আছে, হুম তাহলে তোমার শো করবে। কিন্তু যদি আমি প্রি ডিফাইন্ড একটা নাম্বার শো করে দিয়ে দিই, যেটা ওর রোতে অ্যাভেলেবেলই নেই, এই রোতে দিয়ে দিলাম, আমি এখন দিচ্ছি 23। এবার তুমি যদি এখানে দাও ইকুয়ালস টু 23, এটাতে আমি ম্যানুয়াল দিয়েছি বলে আপডেট ওখানে হয়নি। হুম এটা পুরো শো করছে না, কারণ হচ্ছে এটা অলরেডি তোমার 23 নাম্বার যেটা আমি চেঞ্জ করেছি, এটা তো অফিসিয়ালি চেঞ্জ হয়নি আমার ডেটাবেস, আমি ম্যানুয়াল হুম ইচ্ছা করে চেঞ্জ করেছি ফোর্সফুলি। ডেটাবেস যেমন আছে তেমনই ছিল। কিন্তু যদি আমি এটাকে 14 আগের মতো করে দিই, তাহলে আমার রেজাল্ট এখানে আসবে। প্রথম যে ভুলটা হচ্ছিল সেটা হচ্ছে, আমি যদি কোনো কোয়ান্টিটি অফ স্টককে একদম প্রি ডিফাইন্ড লিখে দিই নিজের থেকে, যেখানে আমার আগে প্রোডাক্ট আইডিটা দেওয়াই আছে, মানে ও তো শুধু প্রোডাক্ট আইডি 2 কে সিলেক্ট করছে, সেখানে 3 আর 4 আসবে না। তারপরে যদি ওকে আমি এখানেও একটা সংখ্যা দিয়ে দিচ্ছি যেটা ওর রোতেই নেই, কখনো ও রো বা সেলে নেই,
তাহলে ও কখনোই শো করবে না, আসবে কি নাল ভ্যালু। কিন্তু এই জায়গাটাকে লিবার্টি দিয়েছি, লিবার্টি কি, যে গ্রেটার দ্যান 14, মানে এখানে তো অলরেডি 14 এ বেশি আছে, তাহলে এটাও ম্যাচ ট্রু হচ্ছে, এটাও ট্রু হচ্ছে। আগে হচ্ছিল কি, এটা ট্রু হচ্ছিল, এটা আমার কাছে ফলস হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে এন্ড ফাংশনে কি বোথ শুড বি ট্রু। দুটোই true। হুম, কিন্তু যদি এটাকে অর করে দিই, দেখি তাহলে চেক বেরোবে। করে, ইকুয়ালস টু 14, দেখো এখানে যে কোনো একটা ট্রু হলেই হচ্ছে, সেই জন্য 14 এর অলরেডি 6 নম্বর রো আছে, ও 6 নম্বর রোটাকেও সাথে এনেছে। আবার সেকেন্ডটাকে তো আনবি, কারণ সেকেন্ডটা ফার্স্টে ট্রু, এখানে 6টাও হুম, এসেছে। এই হচ্ছে অ্যান্ড আর অর এর ফাংশনের মধ্যে ডিফারেন্সিয়েশন। যখনই আমরা অ্যান্ড ইউজ করব, তখন আমরা অপারেটর দিয়ে সবসময় ছেড়ে দেব, কারণ আমরা এখন ছোট ছোট ডেটাবেসে লিখছি। এরপরে আমাদের কার্ডিনালিটি আসবে, তারপরে ইউনিয়ন সেট আসবে, তো লেফট জয়েন, ইনার জয়েন আসবে। তখন আমরা যদি এইভাবে লিখতে থাকি, তার থেকে আমরা সবসময় অপারেটরের হাতে ছেড়ে দেবো, যদি আমরা এন্ড ফাংশন ইউজ করি। অর ইউজ করলে তো আমাদের হাতেই সেই ক্ষমতা আছে যে কোনো একটা ট্রু। তাহলে আমরা এন্ড অর দেখলাম। এবার হচ্ছে অ্যান্ড অর এর পরবর্তী রকম থাকতে পারে, যে যে জিনিসটা নেই, এক্সিস্ট করছে না, সেটাকে ফিল্টার করার জন্য। ধরছি আমার কাছে একটা এক্সেল শিটটাকে আমি ডেটাবেস ধরছি, এখানে রিজিয়নের মধ্যে তো 4টে আছে, আমি ইচ্ছা করে সার্চ করছি যে আমাকে ওয়েস্ট বেঙ্গল দরকার, আমি ইচ্ছা করে চেক করছি, বা আমি চেক করতে চাইছি যে ওয়েস্ট বেঙ্গলের ডেটা আদৌ এসেছে কিনা ডেটাবেসে। যদি আমাকে চেক করতে হয় যে রিজিয়নে ওয়েস্ট বেঙ্গল দরকার ছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গল নেই, তার মানে ওয়েস্ট বেঙ্গলের ডেটা কেউ এন্ট্রি করেনি, তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে এসকিউএল এর ক্ষেত্রে, কারণ এসকিউএল তো আমার ডাইরেক্ট কোনো ফিল্টার অপশন নেই, মানে গ্রাফিক্যাল ইউজার হুম, ইন্টারফেস নেই। হুম, আমাকে ইউজ করতে হবে নট অপারেটর। নট কি করে কাজ করে, ধরছি আমি এখানে সব সরালাম, এতক্ষণ আমরা অপারেটরকে ইউজ করছিলাম সাইড বাই সাইড, এরপরে আমরা ইউজ করব হোয়ার এর পাশে, নট প্রোডাক্ট আইডি। এবার 50 দেওয়ার সাথে সাথে আমার এখানে কি করলো, রেজাল্টটা শো করছে যে 1 থেকে 10। এর কারণ হচ্ছে আমি এখানে দিয়েছিলাম যেটা প্রোডাক্ট আইডি 50 না, নট অপারেটরকে দিয়েছি প্রোডাক্ট আইডি 50 নাটা, 50 যেটা নেই সেটা। যখন আমি কোনো কিছুকে নটে দেব, তাহলে ও কি করবে, তার সাবসিকুয়েন্ট যেগুলো অলরেডি আছে সেটাকেই ও শো করবে। সেম লাইক এখানে আমি যদি এখানে ওয়েস্ট বেঙ্গল সার্চও করি, আমার কি ডেটাটার কোনো চেঞ্জ হচ্ছে? আমার ডেটাটা যেরকম ছিল না, সেরকম আছে, আমার কি হচ্ছে, ফিল্টার থেকে শুধু হাইলাইট গুলো উঠে যাচ্ছে, নো ম্যাচ ইন সার্চ দেখাচ্ছে, কিন্তু ডেটাটা তো এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে না। এই ব্ল্যাঙ্ক না হওয়ার কারণ হচ্ছে আমাকে যা রেজাল্ট আছে আমার কাছে তাই থাকবে, কিন্তু আমি একটা নিজেকে ক্রস চেকিং করতে পারলাম 50, বা এখানে যেটা আমি দিচ্ছি 50 দিচ্ছি। এই জিনিসটা পার্টিকুলার কোথায় কাজে লাগে, যেটা আমি ফার্স্টে দিলাম হচ্ছে ব্লিঙ্কিটের বা জোম্যাটো যে কোনো অ্যাপে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, যখনই আমার কাছে ফার্স্ট রেজিস্ট্রেশন যাচ্ছে, ওই মোবাইল নাম্বার হয়তো 9088 ধরছি, বা আমার কাছে ফার্স্ট টাইম কোনো মেল আইডি এস চ্যাটার্জি হোয়াট এভার মেল আইডি, এই নট দিয়ে সিলেকশন সার্চ হয়। যেই দেখছি নট দিয়ে এই 9 নাম্বারটা আমার কাছে নেই, এর সাথে আমাকে ইফ ফাংশন ইউজ হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা কোয়ারি আসছে যে না রেজিস্টার নেই, ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনের জন্য ডিটেলস গুলো দিন। বোথ ফাংশন ওয়ার্ক এইভাবে করে। ধরো কোনো ইআরপি তে কাজ হচ্ছে, এইটার অ্যাড হয়তো তোমরা দেখেছো, এটার অ্যাড অনেক ইউটিউবাররা প্রমোট করছিল, দেখেছো হয়তো, ওডু। এটা কি দেখেছো? তাহলে এবার বলো, তাহলে আমি বলছি। না স্যার, ওটা দেখি তো।
এই আমি ওডু হচ্ছে দেখছি। একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। এ একদম সেম ভাবে কাজ করা হচ্ছে আমাদের এই পাতি ডেটাবেস সিস্টেমের মতো। যদি কখনো তোমাদের কাছে ফ্রি মেল আইডি থাকে আর বেকার কোনো মোবাইল নাম্বার থাকে, মানে যেটা তোমার ফোন আসলে প্রবলেম হবে না, সেখানে রেজিস্টার করে দেখতে পারো, একদম ওখানে থাকে অ্যাক্টিভেট অফ ডেটাবেস। সেম ভাবে এই আমরা যে এসকিউএল এ কাজ করছি, ব্যাক এন্ডে এসকিউএল এ সেভাবে কাজ হয়। সেই জন্য এত লাইট ওয়েটে তৈরি করেছে। এখানে হয়তো তুমি কোনো ইআরপি তে ইউজ করছো, বা কোনো বিল জেনারেট করছো, ফর্ম জেনারেট করছো, সেমি অপারেটর গুলো দিয়ে চেক হতে হতে আসে। সেটা শুধু ওডুর ক্ষেত্রে নয়, জোহো অ্যাকাউন্টিং হোক, আমাদের এসএপি বা অনেকে স্যাপ বলে, আসলে এটা এসএপি, এসএপি অ্যাকাউন্টিং সার্ভার হোক, সব এই প্রসেসেই যাচ্ছে, অপারেটর দিয়ে দিয়ে ফিল্টার হতে হতে যায়। আচ্ছা আচ্ছা। এবার একটা ডেটাবেসে এমনিতে স্যার যে কোনো ডেটাবেসের কোয়ারি ল্যাঙ্গুয়েজ কি সেম? মানে ধরুন পোস্ট গ্রে এসকিউএল যেরকম না, রয়েছে। একটু আলাদা আছে। তোমাকে আমি এটা কিছুটা হয়ে গেলে ক্লাসটায়, তোমাদের ক্লাসটাতে হুম আমি হুম। মাইক্রোসফট এসকিউএল ওটাও ইনস্টল করবো, এসকিউএলটা। এটাতে তো আচ্ছা মাইক্রোসফট সাপোর্টেড হয় না, ম্যাকে আমাকে অন্য একটা সিস্টেম আছে, ওটাতে নিয়ে যাব। দেখবে হুম মাইক্রোসফটের 90% সেম হয়, সব এসকিউএলই 90% সেম হয়। কোথায় গিয়ে হুম। চেঞ্জ হয়ে যায় পার্টিকুলার সিনটেক্সে। আচ্ছা পার্টিকুলার সিনটেক্স আমরা এখানে ইউজ করছি লাইক, ওখানে হয়ে হুম। যাবে হয়তো চেক। এরকম পার্টিকুলার কিছু চেঞ্জেস আছে। আচ্ছা মানে কনসেপ্টটা সেমই থাকবে আর কি। কনসেপ্ট সেম অল এসকিউএল এ, আচ্ছা। সেটা হতে পারে তোমার কাছে ওরাকেল, বা হুম পিএইচ পোস্টগ্রেস যেটা বলছো, হুম মাই এসকিউএল, হুম। মাইক্রোসফট এসকিউএল যেটা আছে ইনস্টলার, সেটা সবগুলোই সেম। শুধু কিছু কিছু সিনটেক্স ডিফারেন্সিয়েট হয়। আচ্ছা সেটা আচ্ছা। আমি লিস্টটা তোমাদের পিডিএফ দিয়ে দেবো, যে পার্টিকুলার ডিফারেন্স কোনগুলো আছে সেগুলো। বাকি অল হুম আর সেম। প্রাইমারি কি, সব কি, ফরেন কি কিভাবে কাজ করে, সবকিছু সেম। আচ্ছা। ঠিক আছে ঠিক আছে স্যার। এবার দাদা একটু নিন। দাঁড়া। ঠিক আছে, এই ফাইলটাতে তোর এরর আছে, সেজন্য দেখাতে পারছি না। তোরা তো আমাকে দেখাচ্ছে। তারপরে আমি দেখাবো একটা সিএসভি ফাইলকে কি করে এসকিউএল এ ইনপুট করতে হয়। ঠিক আছে, কিছুটা হয়ে যাক, ক্যারেক্টার ট্যারেক্টার গুলো এখন আমি বা- এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে বেসিক ফিল্টার প্রসেস, কি করে একটা ডেটাকে ফিল্টার করতে হয়। এবার এই ফিল্টারের পরে আমার প্রাইমারি কাজ হবে, যেটাকে আমরা বলি অ্যাগ্রিগেট ফাংশন। যে কোনো কিছুকে সামেশন, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলোকে পুরো কাজ করাকে অ্যাগ্রিগেট ফাংশন আমরা বলি। এই অ্যাগ্রিগেট ফাংশনের মধ্যে সব থেকে ইউজেস হচ্ছে 5টা ফাংশন। একটা হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, সাম, এভারেজ।
এবার যদি আমাকে কেউ মিনিমাম বের করতে বলে কোনো কিছুর, তাহলে আমি কোথায় এটাকে ইউজ করব? এগুলো সব ডিলিট করে দিলাম, সিলেক্ট। আমি কি বের করব? বের করব হচ্ছে এই টেবিলের প্রোডাক্টের মধ্যে ইউনিট প্রাইসের ম্যাক্সিমাম বের করব। তাহলে যদি ইউনিট প্রাইস ম্যাক্সিমাম বের করতে হয়, ম্যাক্স, আগে আমাকে ম্যাক্স ইউজ করতে হবে। তার ইউনিট প্রাইস ফ্রম এই যে তখন আমার ডিফল্টটা সরে গেছিল, এই জন্য আমি বলি ডিফল্ট করে নিতে, যেহেতু আমি নতুন একটা স্কিমে অ্যাড করেছিলাম আর আমার ডিফল্ট চলে গেছিল, সেই জন্য এখানে রান হচ্ছিল না। প্রথমে আমার কাছে এরর শো করলো, এরর আসলো 107 এ দুবার এরর আসলো যে নিউ স্কিমা প্রোডাক্ট আমার ডিফল্ট হয়ে গেছে। এটা ডিফল্ট অটো ডিফল্ট হয়ে গেছিল, আমি এখানে ডিফল্ট করে দিলাম লোড এজ এ ডিফল্ট স্কিমা। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম যাই আমাকে বের করতে বলুক, সবসময় সেই কলমের যে হেডারের নেমের আগে আমরা ইউজ করতাম ম্যাক্স আর মিনিমাম। কিন্তু যদি তা আমি তো এভাবে শো করতে পারি না কাউকে, আমাকে নিশ্চয়ই এই ম্যাক্সিমাম মিনিমামটা যাই লিখছি তার পাশে একটা নাম দিতে হবে। আমি দিয়ে দিলাম অ্যাজ ম্যাক্সিমাম প্রাইস। যেই আমি অ্যাস ফাংশন ইউজ করছি, এস হচ্ছে অ্যাক্রোনমিস তৈরি করছে, যেটা কলমের যে হেডারটা আছে তার নামটাকে চেঞ্জেস এর জন্য। নেমটা চেঞ্জেস এর কি হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস। আমি যাই লিখবো এবার ওখানে যেটাই লিখবো, আমার ওই পার্টিকুলার হেডারের নেম শো হবে রেজাল্ট গ্রিডে। কিন্তু এটা কোনোভাবেই ডেটাবেসকে এফেক্ট করবে না, ডেটাবেসকে আপডেট করবে না। এটা জাস্ট আমার রেজাল্টটা শো এর জন্য। ডেটাবেস যেরকম ছিল ইউনিট প্রাইস লেখা ছিল ইউনিট প্রাইসে থাকবে। কিন্তু এই যে ওয়ার্ডটাকে লিখেছি, এতে ডবল সাইডে কোটেশন দিয়েছি কেন, যদি আমাকে প্রশ্ন করে? কারণ এটা একটা স্ট্রিং। একটু স্ট্রিং এর কনসেপ্ট বলে দিই, কারণ এরকম ধরনের কোশ্চেন আসে। স্ট্রিং হচ্ছে আমাদের কাছে একটা সুতোর মতো। আমাদের কাছে ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলো কি হয়েছে পাশাপাশি কানেক্টেড হয়েছে, যাকে আমরা ক্যারেক্টারও বলি। ক্যারেক্টার গুলো কানেক্ট হতে হতে একটা টোটাল ওয়ার্ড আমার তৈরি হয়। বললাম টোটাল ওয়ার্ডটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার INDIA এগুলো হচ্ছে একটা ক্যারেক্টার। এই যে স্ট্রিং এ ফার্স্ট ক্যারেক্টার সেকেন্ড ক্যারেক্টারকে সাপোর্ট করছে, সেকেন্ড থার্ড ফোর্থ কে, সেই জন্য এত প্রপার ওয়েতে সবকিছু যাচ্ছে। তাহলে যদি কোনো ডেটাবেসে সেটা অ্যালং হচ্ছে এক্সেল, পাইথন, এসকিউএল, সব জায়গাতেই স্ট্রিং আমাকে ইউজ করতে হবে ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। কিন্তু কখনই ডবলের সাথে সিঙ্গেল না, সিঙ্গেলের সাথে ডবল না। যেটা আমি স্টার্টিং শুরু করব সেটাই আমার এন্ডিং হবে। কিন্তু যদি আমি এটাও ইউজ করতে না চাই, যে আমি কোটেশন ইউজ করব না, তখন আমাকে ইউজ করতে হবে একটা আন্ডারস্কোর। সঙ্গে সঙ্গে আন্ডারস্কোর দেওয়ার সাথে সাথে ওটা স্ট্রিংটা অটো স্ট্রিং হয়ে যাচ্ছে, এবং এই ব্ল্যাঙ্ক পজিশনটাকে আমরা সেম কানেক্ট করছি একটা আন্ডারস্কোর দিয়ে, যে এটা টোটাল একটা স্ট্রিং ম্যাক্সিমাম আর প্রাইস যে দুটো আলাদা ছিল, ফাঁকা মাঝখানে ব্ল্যাঙ্ক ছিল, ওই জায়গাটা আমি একটা জায়গা দিয়ে পূরণ করছি, কি একটা বেস দিচ্ছি আন্ডারস্কোর। তাহলে যদি আমাকে ডবল কোটেশন না ইউজ করতে হয়, আমরা ইউজ করব একটা আন্ডারস্কোর ইউজ করব, না হলে বোথ সাইড ইউজ করব। সেম ভাবে যদি আমি এখানে সাম ইউজ করি, আমার সামেশন আসবে
যদি আমি কাউন্ট ইউজ করি যে কতগুলো আমার এখানে ইউনিট প্রাইস এন্ট্রি আছে, তাহলে কাউন্ট, তাহলে আমার কাছে 10টা এখানে রোতে ডেটা আছে, এই 10খানা ডেটা আমরা ইউজ করছি। এবার বলো যে এতটা যে বোঝালাম তাতে অন্য জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, বা আরো কিছু ইনপুট দরকার কিনা, ফিডব্যাক আমারও দরকার, ফিডব্যাক দিলে আরো বেটার হবে এটা। না স্যার, বুঝতে পারছি স্যার। অর্ণব, তোমার অসুবিধা কোনো হচ্ছে, বা কোনো স্পেসিফিক কিছু আমাকে অ্যাডিশন করতে হবে? এবার এটা তো আমাদের একটা পার্ট গেল, একদিনে তো পুরো আমরা এসকিউএল করতেও পারবো না, এটা এটা লোড হয়ে যায় সবকিছুর উপরে। হুম, আমরা শিখলাম আজকে পর্যন্ত হচ্ছে সামেশন পার্ট এবং জাস্ট কোয়ারি। এই ক্লাসটা আপলোড হলে আমি নোটিফিকেশন দেবো, একটা আমি গ্রুপেরও লিংক দিয়েছি, ওটা জয়েন করে যাও, কারণ এরপর হুম, ওখানে সমস্ত কিছু দেওয়া হবে, আপডেট করা হবে। হুম, এছাড়া আমি একটা বেসিক এসকিউএল এর ফাইল দেবো, একটা এসকিউএল ফাইল, একটা সিএসভি ফাইল দিয়ে দেবো। এবার হুম, সিএসভি টা কি করে ইনপুট করতে হবে তার একটা নিজস্ব ভিডিও বানিয়ে আমি ওই পোর্টালেই দিয়ে দেবো, যেখানে ক্লাসটা হুম, আপডেট হবে, যেটা এডিশন হয়েছে এলএমএস এ। পরে তো হুম, ওটাকে আমি করাবো, বাট আমি এটা কেন দিচ্ছি, কারণ আমাদের যে টাইম লাইনে গ্যাপটা পড়বে একটা উইকে, সেই এক যেন হয় না, কোনো কিছু টাচ না থাকলে আস্তে আস্তে তারপর ইন্টারেস্ট চলে যায়, ইন্টারেস্টটা যাতে না যায় এর সাথে। এরপরে কুইজও আসবে, আজকে বিকাল বা কালকে সকালের মধ্যে ওখানে 10-20টা করে কোশ্চেনে কুইজ থাকবে, যেটা আমি করালাম। হুম, তো এটাকে যাতে রেগুলার আমাদের মধ্যে হয় এবং গ্রুপেও যেন একটা ইন্টারাকশন থাকে, ছোট ছোট হুম, হয়তো 5টা করে কুইজ থাকলো, 5টা কোনো টপিকস এর আলোচনা হলো এসকিউএল রিলেটেড, যাতে আমরা হুম, একটা ডেইলি একটা ওয়ার্কিং প্রসেসের মধ্যে যাই। আর যেটা হুম, আমি বললাম দেখো এসকিউএল এ সেম প্রসেস, দেখো ওটা তো আপলোড হয়েছিল কিছুক্ষণ আগে, আবার আপলোড হুম, হচ্ছে, মানে যতটা ফাইল তখন থেকে আবার রেকর্ডিং হয়েছে, রেকর্ডিং হ্যাঁ, কিন্তু কন্টিনিউয়াস, ওকে লেয়ারিং করে করে আপলোড হচ্ছে, দেখো আবার 79% আপলোড চলছে। যতক্ষণ হবে আচ্ছা, প্রত্যেক আধ ঘন্টা পর পরই, আধ ঘন্টা না 15 মিনিট পর পর এখন হয়, 15 মিনিট পর পর হুম, লেয়ারিং আপডেট হচ্ছে। ফাইনাল আপডেটটা কিন্তু একটাই ভিডিও ফরম্যাট হবে আমার কাছে। হুম, এইটাই হচ্ছে এসকিউএল, এইভাবেই কাজ করে। শুধু হুম, এসকিউএল না, আমাদের সবই কিন্তু মোরাললেস সেম প্রসেস, হুম, সেমই স্ট্রাকচারটা সেম। শুধু হুম, কেউ হয়তো বলছে, আমি বলছি ভ্যালু পাও, কেউ বলছে আমাকে হোয়ার, কেউ অর্ডার বাই, আমরা আলাদাভাবে বলছি শুধু। আচ্ছা। স্যার, তাহলে ওই ভিডিওটা ওই যে পোর্টাল যেখানে আপনি অ্যাকাউন্ট হুম, খুলে দিয়েছেন ওখানেই পাবো তো? ওখানেই পাবে, এইটার ভিডিওটা পাবে পুরো ক্লাসটা। এবার হ্যাঁ, হ্যাঁ, সিএসভি ফাইলটা কি করে আমরা আপডেট করবো সেটা তো আমি লাইভেও করাবো, তা আমি করি হুম, হুম, ওখানে দেবো, যাতে তো একটা হুম, ইন্টারাকশন থাকে, এবং নিচে না হুম, ডাউনলোডের অপশন পাবে, যে কোথাও হুম, আমি তোমাকে পোর্টালটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, ওটা ভালো সুবিধা হয়। হবে তোমাদের। আর স্যার কিছু এক্সারসাইজ থাকলে ওখানে যদি এক্সারসাইজ করা। থাকবে, কুইজ থাকবে, আর বেসিক এক্সারসাইজে কিছু কোশ্চেন থাকবে, একটা ফাইল দেবো, তার বেসিসে হুম, কোশ্চেন থাকবে, সেটা তোমায় করতে হবে। সেটা কি হুম, করে আপলোড করতে হয় সেটা আমি বলে দেবো ওখানে, ওই গ্রুপের মধ্যে আচ্ছা, আমি বলে দেবো কি করে আপলোড করতে হয়। ঠিক আছে। ধরো তোমার এখানে এই যে এখানে আমাদের কাছে লাইভের যে ভিডিওটা, এখানে তো ইন্ট্রোডাকশন এসকিউএল এগুলো তো এক্সট্রা আছে ভিডিও, এগুলো হুম, থাকবে এর সাথেও, এখানে দেখবে আজকে ক্লাসের ভিডিওটা চলে আসবে, তোমরা যখন সাইট ওপেন করবে কিছুক্ষণ হুম, পরে, 1-2 ঘন্টা পরে চেক করো, এখানে হুম, চলে আসবে। এর নিচে ইনস্টলেশনের একটা আলাদা ভিডিও আমি দিয়ে দেবো, এই ভিডিওগুলো এখন যে আছে সেগুলো একটা ডামি ভিডিও আছে, কিন্তু আলাদা আচ্ছা, ইনস্টলেশনের একটা প্রপার উইন্ডোজে কি করে ইনস্টল করতে হয়, কোনো এরর আসবে কিনা সেটা আমি দেখিয়ে দেবো এখানে। আর হুম, পরে যেগুলো এখানে, এগুলো সব সরে যাবে, এগুলো আস্তে আস্তে যতটা আমি করিয়ে দিয়েছি, তো একটা ভিডিওর মধ্যে এগুলো আসবে আপাতত। আর এর নিচে একটা আসবে হচ্ছে ডাউনলোড অপশন, কোশ্চেন হুম, অ্যান্সার, কুইজ আসবে, কুইজের এখানে একটা কুইজ থাকবে, অ্যাড টু কন্টেন্ট, আমি কুইজ এখানে অ্যাড করে দেবো। হুম, পরবর্তী সব ক্লাস এখানে আমাদের গুগল মিট এপিআই আছে, এপিআই কানেক্ট থাকবে, সেখানে হুম, এপিআই কে ঢুকলে আমি একটা অন্য ব্যাচের দেখিয়ে দিচ্ছি।
ধরো এই ক্লাসটা কিছুক্ষণ পরেই আমাদের আছে, কটা 9:30-তে। তাহলে এই যে আজকে সেলস ড্যাশবোর্ড করানো হবে, দেখবি এখানে এরকম এপিআই দেখাবে কি হবে, কতক্ষণ পরে ক্লাস আছে, 22 মিনিট পরে জয়েন হুম, মিটিং করলেই ওই ক্লাসে অটোমেটিক ঢুকে যেতে পারবে। আমাকে অ্যাকসেপ্টও করতে হবে না, অটো অ্যাকসেপ্ট হয়ে যায় এটা। আচ্ছা, হুম, আচ্ছা বুঝছি। তাহলে আজকের ক্লাস আমি এতটা পর্যন্ত রাখছি। আর হ্যাঁ, যেখানে যেখানে প্রবলেম হবে এইগুলো সবকিছু আপলোড হওয়ার পরে আমি হুম। তো সবসময় ফোন ভাই ধরতে পারি না, কারণ আমার অফিসে না স্যার হোয়াটসঅ্যাপ করে দেবো। হুম, হোয়াটসঅ্যাপ করে দেবে, হয়তো আমি রাতের দিকে বাড়ি ফিরে যাওয়ার লাঞ্চ টাইমে দেখে নিলাম, অ্যান্সার করে দিলাম তোমাকে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর স্যার হুম। বলছি তাহলে যে ক্লাসটা মিস হলো এটা তাহলে পরের নেক্সট স্যাটারডে বা আগে আপনাকে একদিন আগে নেক্সট জানিয়ে দিলে স্যাটারডে সুবিধা বা হয়। তুমি একটা একদিন আগে জানিও, সেটা আমি করিয়ে হুম, দেবো। বেশ, বেশ, বেশ। ঠিক আছে স্যার। ওকে, সবাইকে বাই তাহলে। ওকে। হ্যাঁ স্যার, ওয়েলকাম বাই। সবাই। ওকে। হ্যাঁ, হ্যাঁ, বাই।